নমস্কার, স্টাডি আইকিউ বাংলা তোমাদের প্রত্যেককে জানাই সাদর অভিনন্দন। আমরা করছি এনসিইআরটির ক্লাস। এনসিইআরটির আমরা একদম একটু একটু করে প্রায় অনেকটা ইম্পর্টেন্ট জায়গা কভার করেছি। আজকে আমরা যে সেকশনটা করব বেসিক্যালি সূর্যরশ্মির সঙ্গে আবহাওয়ার বা অ্যাটমসফিয়ারের কিভাবে কানেকশন বা কিভাবে প্রত্যেকটা সূর্যরশ্মির কারণে মানে সূর্যরশ্মির প্রেজেন্টেবিলিটির জন্য কিভাবে পৃথিবীর পুরো তাপমাত্রা পরিবর্তন হচ্ছে, যে কারণে জায়গা বিশেষে ক্লাইমেটিক চেঞ্জেসগুলো আসছে সেগুলো আমরা পড়ছি। তো বেসিক্যালি ক্লাস 11-এর আজকে চ্যাপ্টার 9-এর পার্ট 2টা করব এবং খুব ইম্পর্টেন্ট দুটো সেকশন হিট বাজেট আমরা আজকে পড়ব। হিট বাজেট নিয়ে প্রত্যেকের কাছে একটা কোয়েশ্চেন্স থাকে এবং যারা ইউপিএসসি অ্যাসপিরেন্ট বা যে কোনো এক্সামিনেশনের অ্যাসপিরেন্ট বা ডব্লিউবিসিএস এর অ্যাসপিরেন্ট প্রত্যেকের কাছে এই হিট বাজেটটা মনে হয় কি এমন একটা ওয়ার্ড জানি না বা কি বৃত্তান্ত, খুব টাফ, কিন্তু আজকে আমরা দেখব কত সহজে এই বিষয়টাকে বোঝা যেতে পারে। এনসিইআরটি নিয়ে যারা প্রশ্ন করছে যে এই পিডিএফ কোথায় পাবে, তাদেরকে ফ্রি অফ কস্ট তারা গুগলে গিয়ে পিডিএফ ডাউনলোড করতে পারে। যারা বই কিনতে চায় অ্যামাজন, ফ্লিপকার্ট এই সমস্ত জায়গাতে তো রয়েছে, এবং তাদের জন্য যারা এনসিইআরটি মানে এখনো ভাবছে যে আমি কোন এনসিইআরটি কিনবো, ক্লাস 9 to 10 কিনবো নাকি 9, 10, 11, 12 কিনবো, তাদের প্রত্যেকের জন্য আমি একটা গুড নিউজ দিতে পারি যে আমাদের যে স্টাডি আইকিউ এর যে ইন্ডিয়ান জিওগ্রাফি এবং ফান্ডামেন্টাল জিওগ্রাফির যে দুটো বই রয়েছে, সেই দুটো বইয়ের মধ্যে যদি ফান্ডামেন্টাল জিওগ্রাফি বইটাও যদি তুমি রেফার করো, অ্যামাজন বা ফ্লিপকার্টে দুটোতেই এটা অ্যাভেলেবেল, তুমি যদি রেফার করো তাহলে পরে ডেফিনেটলি এনসিইআরটির এই 4 বছরের সামগ্রিক এবং সব থেকে ভালোভাবে বলা যেতে পারে মানে উইথ অ্যাডেড কিছু কন্টেন্ট দিয়ে তোমাদের কাছে ওই বুকটা খুব প্রকাশনা করেছে, ওয়ান অফ দ্য ফাইনেস্ট বুক জিওগ্রাফি বোঝার ক্ষেত্রে। এবং ডেফিনেটলি আমি তোমাদের ক্লাস শুরু করার আগে একটা জিনিস বলবো যে আমাদের ডব্লিউবিসিএস এর যে কোর্স আমাদের চ্যানেলের ওপর সেটা লঞ্চ হয়ে গেছে, এবং আমাদের যে কোর্সটা রয়েছে আমাদের চ্যানেল মানে আমাদের অ্যাপসের ওপর, সেখানটাতে তুমি যাবে, তুমি ওপেন করবে, এখানে যখন বাই নাউতে যাবে, বাই নাউতে গেলে পরে তোমার কাছে এরকম একটা ইন্টারফেস চলে আসবে, এবং সেখানে তুমি যদি এই অফার অ্যাভেলেবেলের জায়গাটাই এখানে যদি তুমি এটাকে ক্লিক করো, তুমি যদি বাই নাও করো তাহলে তোমার এত টাকা করে পড়বে, ঠিক আছে, দেখতে পাচ্ছ। আর যদি তুমি বাই নাওতে ক্লিক করো ডাইরেক্টলি এখান থেকে তোমাকে পারচেস করতে হবে। আর যদি তুমি অফার অ্যাভেলেবেলকে ক্লিক করো, মানো কি এটাকে ক্লিক করলে, তাহলে তোমার কাছে এরকম একটা ইন্টারফেস আসবে যেখানটায় তোমার এখানটায় কিছু অ্যাভেলেবেল অফার দেওয়া থাকবে আর এখানটায় একটা ফাঁকা জায়গা থাকবে। সেই ফাঁকা জায়গাতে তুমি যদি আমার কুপন কোড ইউজ করো which is PUJA33, দ্যাট ইজ PUJA33, তাহলে পরে এটাকে করার পর তুমি যদি বাই নাও করো, তুমি এখন দেখতে পাচ্ছ এর প্রাইস কত, বাট এটা অ্যাপ্লাই করার পর ইউ উইল গেট দিস প্রাইস। সো বেসিক্যালি 6600 টাকা কমে যাবে, হুইচ ইজ 33% অফ দ্য হোল অ্যামাউন্ট, ঠিক আছে। ইটস এ বিগ ডিল। সবসময় এটা অ্যাভেলেবেল রয়েছে, যখনই তুমি চাও তুমি এটাতে কাজ করতে পারো বা তুমি এটাকে দেখতে পারো। চলো, অনেক কথাবার্তা হয়ে গেছে, এইবার আমরা চলে আসবো আমাদের আসল জায়গায়। ক্লাইমেটের সেকশন পড়ছি, এটা ইউনিট 4 এনসিইআরটির ক্লিয়ার বই, ক্লাস 11-এর বই। আমরা অ্যাটমসফিয়ার কভার করে ফেলেছি, ইনসোলেশন আমরা কভার করে ফেলেছি, এবং এখানে কন্ডাকশন, টেরেস্ট্রিয়াল রেডিয়েশন, কনভেকশন, অ্যাডভেকশন, এই সমস্ত জিনিসগুলোকে সব থেকে সহজ ভাষায় আমরা প্রকাশ করেছি। যাদের এখনো ডাউট রয়েছে যে ম্যাম এগুলো কি কি বৃত্তান্ত, আই উইল টেল ইউ, প্লিজ গো ব্যাক টু দ্য জাস্ট প্রিভিয়াস ভিডিও, গতকালের যে ভিডিওটা সেটা তুমি দেখতে পারো। এবং এখানটায় এইবার আমরা যেটা পড়বো সেটা হচ্ছে আর ফ্যাক্টরস কন্ট্রোলিং টেম্পারেচার, ডিস্ট্রিবিউশন অফ দ্য টেম্পারেচার। এবার আমরা বেসিক্যালি টেম্পারেচার এবং হিট বাজেট অফ দ্য আর্থ পড়বো, ঠিক আছে, হিট বাজেট অফ দ্য আর্থ অ্যান্ড টেম্পারেচার। প্রথমে আমরা যদি বলি হিট বাজেট অফ দ্য প্ল্যানেট আর্থ, এখানে একটা ছবি দেওয়া রয়েছে, ছবিটা একবার দেখে নিই কোন ছবির কথা বলা হচ্ছে। বেসিক্যালি দিস ইজ দ্য পিকচার, ঠিক আছে, 9.2। তো আমরা যদি দেখতে পারি শর্ট ওয়েভ সোলার রেডিয়েশন আর লং ওয়েভ সোলার রেডিয়েশন, এই দুটো কিভাবে কাজ করে তার উপর আমাদের এই পুরো হিট বাজেটটা ডিপেন্ড করে রয়েছে। প্রথমে হিট বাজেট বুঝি, তারপর আমরা এই ছবির সাথে তাকে অ্যাড করব, ঠিক আছে। দেখো, বাজেট কথাটার মানে কি, আমরা বাজেট কখন বলি, আমাদের যখন সেন্টারে বাজেট প্রকাশ হয়, তার মানে কি যে পুরো একটা বছর ধরে যে আয় ব্যয়ের যে রক্ষণাবেক্ষণ, যে পুরো হিসাবটা, সেই হিসাবটাকে বলা হয় বাজেট, রাইট। যে আমরা এই খাতে এই জায়গাগুলোতে এত খরচা করব, তারপরে ফাইনালে গিয়ে সে বাজেট ডেফিসিট হয় কি না হয় সেগুলো আলাদা ব্যাপার। ঠিক সেরকম হিট বাজেট কথাটার মানে কি হচ্ছে যে আমরা আয় ব্যয় রক্ষণ মানে হিসাব নিকাশ করব কিসের, না তো তাপের। কিসের দ্বারা তাপ পাচ্ছি, না তো ফ্রম দ্য সোলার রেডিয়েশন বা সূর্য বা সান, তাই তো। সূর্য থেকে যে তাপ পাচ্ছি সেই তাপের যে বাজেট, তাকে কিভাবে ব্যয় করা হয়, দ্যাট ইজ বিন কল দ্য হিট বাজেট। এক কথায় এটা হচ্ছে হিট বাজেট। এইবার আরো যদি আমরা কিছু টার্মিনাল মানে কিছু টার্মস যদি ইউজ করি বা আমাদের জন্য যেগুলো ইম্পর্টেন্ট সেগুলো যদি দেখি, সেগুলো আমি দেখবো।
ফার্স্ট হচ্ছে দ্য আর্থ অ্যাজ এ হোল ডাজ নট অ্যাকিউমুলেট অর লুজ হিট। যদি পৃথিবীর ক্ষেত্রে দেখা যায় ইন আ হোল, না তারা অ্যাকিউমুলেট করে হিটকে, না তারা লুজ করে। ইট মেনটেন্স ইট টেম্পারেচার, এটা কি করে, এর যে টেম্পারেচার সেটাকে মেনটেন করে। এইবার দেখো পৃথিবীর যদি তুমি দেখো পৃথিবীতে যে লাইট আসছে সেই লাইট চলে যাচ্ছে, একটা তাহলে কি টেন্ডেন্সি কাজ করতো, যে হয় গরম হয়ে যেত নাহলে একদম ঠান্ডা হয়ে যেত, আইস এজ কাটতোই না, বা যদি গরম মানে ড্রাই এজ থাকতো তাহলে সেটাও কাটতো না। তাহলে পরে পৃথিবীতে একটা মেনটেন্ড একটা যদি টেম্পারেচার হয় সেটা কিভাবে থাকে সেটাই দেখতে হবে। ইট মেনটেন্স ইজ টেম্পারেচার। It can happen only if the amount of heat received in the form of insolation. What does mean by insolation? The measurement of the sun rays. ঠিক আছে, কতটা হিট, কতটা সানরেজ এর লাইট পৃথিবী পৃষ্ঠে অ্যাকিউমুলেটেড হচ্ছে তাকে কি বলছে, ইনসোলেশন। যেখানটায় যত বাধা সেখানে ইনসোলেশন কম হবে। যেমন কি যদি আমরা পাহাড়ে দেখি বা মেঘলা দিন দেখি, মেঘলা দিনে সূর্যরশ্মি বেশিটাই বিক্ষেপিত হয়ে যাচ্ছে কি দিয়ে, না তো পৃথিবী মানে মেঘের জন্য, তাহলে পৃথিবী পৃষ্ঠে কম পৌঁছাচ্ছে, যে জায়গাটায় মেঘ রয়েছে সেখানে কম রয়েছে। সো ইনসোলেশন জায়গা বিশেষে, অ্যাটমসফেরিক কন্ডিশনস বেসিসে বা সেখানকার ল্যাটিটিউড, অল্টিটিউড, লঙ্গিটিউড এই সমস্ত কিছুর বেসিসে ডিফার করে। তো সেই ইনসোলেশন যদি দেখা যায় received in the form of insolation equals the amount lost by the earth through the terrestrial radiation. So কি বলা হচ্ছে না, তো যতটা ইনসোলেশন আসছে পৃথিবীতে সেই ইনসোলেশনটা হোল্ড কেন হয় না? হোল্ড এই জন্যই হয় না কারণ টেরেস্ট্রিয়াল রেডিয়েশনের কারণে। ইনসোলেশনও যেমন হয় রেডিয়েশনও হয়, মানে রেডিয়েট করে যায় বা বিক্ষেপ করে দেয়, প্রক্ষেপ করে দেয়, রাইট? Consider the insolation received at the top of the atmosphere is 100%. যদি আমরা ভাবি যে অ্যাটমসফিয়ারে যখন সূর্যরশ্মি আসে সেটা যদি 100% লাইট আসে, তাহলে অ্যাটমসফিয়ারের দিয়ে যখন পাস করে তখন সেই সূর্যরশ্মি রিফ্লেক্টেড হয়, এনার্জি ডিফ্লেক্টেড হয় এবং হতে হতে স্ক্যাটার্ডও হয়, মানে ছড়িয়ে যায় এবং অ্যাবজর্ব হয়। অনলি দ্য রিমেইনিং পার্ট রিচেস দ্য আর্থ সারফেস। মানে সূর্যরশ্মি ছড়িয়ে যাওয়ার পর, তাকে স্ক্যাটারিং এর পর, তাকে অ্যাবজর্বড হওয়ার পর অ্যাটমসফিয়ারের মধ্যে দিয়ে ঘটনাগুলো ঘটতে ঘটতে পৃথিবীতে যখন এসে পৌঁছয় তখন দেখা গেল যে টোটাল 35 ইউনিটস এসছে বিফোর রিচিং দ্য আর্থ সারফেস, ঠিক আছে? এবং তার মধ্যে থেকে 27 ইউনিট রিফ্লেক্ট ব্যাক করে দেয় অন দ্য টপ অফ দ্য ক্লাউড। এবার অ্যাটমসফিয়ার দিয়ে আসতে গিয়ে তারা টপোস্ফিয়ারে গিয়ে কি পাচ্ছে, মেঘ পাচ্ছে, মেঘেও কিছুটা লাইট অ্যাবজর্ব করলো। তাহলে পরে কি দেখা গেল, 2 ইউনিট ফ্রম দ্য স্নো আইস কভার্ড এরিয়া অফ দ্য আর্থ সেটা দ্বারাও রিফ্লেক্ট ব্যাক করে যায়। কারণ আইস কভার্ড যে এরিয়াটা সেটা কিরকম হয়, হোয়াইট হয়। তো হোয়াইট যে জায়গাটা সেটা কি করে, সেটা লাইটকে রিফ্লেক্ট করে। ফিজিক্স পড়েছি তো, যদি কালো জায়গা হয় সেখানে লাইট অ্যাবজর্ব হয়, হোয়াইট হলে লাইট ফিরিয়ে দেয়, ঠিক সেটাই। এবং এই সময় যে রিফ্লেকশন হয়, রেডিয়েশন মানে যে লাইটের রেডিয়েশনটা রিফ্লেক্ট ব্যাক করে দেয়, হোয়াট ইট ইজ কল্ড, অ্যালবেডো। কি বলা হয়, the amount of the reflection, the amount of the radiation is called albedo of the earth. মানে যে পরিমাণ লাইট সূর্যরশ্মি ইনসোলেশন হচ্ছে আসা যেটা ব্যাক করিয়ে দেয় তাকে বলে অ্যালবেডো। এবার আমরা কি পড়ছিলাম, হিট বাজেট। তার হিট বাজেট পড়ার আগে আমাদের এগুলো বুঝতে হবে। তাহলে কি হলো, পুরো আমরা দেখতে পেলাম 35, 20, এই 27 প্লাস 2 এই পুরো ইউনিটটা কি হলো না, তো কোনো না কোথাও ভাবে ডিস্টার্বড হয়ে গেল, স্ক্যাটার্ড হয়ে গেল। নাও রিমেইনিং যে 65 ইউনিট রয়েছে সেটা দ্যাট আর অ্যাবজর্বড 14 ইউনিটস উইদিন দ্য অ্যাটমসফিয়ার, 51 ইউনিটস বাই দ্য আর্থ সারফেস। মানে 65 ইউনিটের মধ্যে দিয়ে 14 ইউনিট অ্যাটমসফিয়ারে এবং 51 ইউনিট আর্থ সারফেস দ্বারা অ্যাবজর্বড হচ্ছে। Now the earth radiates back 51 unit in the form of terrestrial radiation. তাহলে এই যে বাকি যে 50 মানে যতটা ইউনিট 100 যদি আমি ধরি, 100 ভাগগুলো আমরা দেখতে পাচ্ছি কিভাবে 100টাকে ভাগ করা হচ্ছে। তার মধ্যে 17 ইউনিট যেটা সেটা রেডিয়েট করে যায় স্পেস ডাইরেক্টলি, ইন দ্য রিমেইনিং 34 ইউনিট এটা অ্যাবজর্বড হয়ে যায় অ্যাটমসফিয়ার দ্বারা। 6 ইউনিট ডাইরেক্টলি অ্যাটমসফিয়ারে অ্যাবজর্বড হয় আর 9 ইউনিট থ্রু কনভেকশন, টার্বুলেন্স এবং 19 ইউনিট যেটা সেটা ল্যাটেন্ট হিট অফ কন্ডেনসেশন। হোয়াট ইজ দ্য ল্যাটেন্ট হিট? লিন তাপ। মানে কোনো বস্তু স্বাভাবিকভাবে
তার যে অবস্থা সেটা যদি তার বাহ্যিক অবস্থার সাথে ব্যালেন্স করার জন্য যে পরিমাণ তাপ গ্রহণ করে বা ছেড়ে দেয় তাকে ল্যাটেন্ট হিট বলে। সেটাই কনডেনসেশনের সময়, মেঘ তৈরি হওয়ার সময় যখন সেই হিটিং এনার্জিটুকুনি কাজ করে তাতে সেটা বেরিয়ে যায়। ক্লিয়ার? ইট ইজ ইজি, রাইট? নাও কেউ এত বেশি সমস্যার মধ্যে যাবে না। সো দেখো এখানে বলে দিয়েছি 48 ইউনিট অ্যাবজর্বড হয়ে যায় অ্যাটমসফিয়ারে, এখানেই চলে আসো। 14 ইউনিট ইনসোলেশনের দ্বারা, 34 ইউনিট টেরেস্ট্রিয়াল রেডিয়েশনের দ্বারা, are also radiated back into space. Thus the total radiation returning from the earth and the atmosphere respectively কত? 17 plus 48, এখানে 65 ইউনিট, যেটা কিনা ব্যালেন্স করে টোটাল 65 ইউনিট রিসিভ ফ্রম দ্য সান। This is termed the heat budget or heat balance of the earth. This explains why the earth neither warms up nor cools down despite the huge transfer of heat that takes place. মানে এর দ্বারা বোঝা গেল যে কেন পৃথিবী না গরম হয় না একদম ঠান্ডা হয়ে যায়, যদিও পৃথিবীতে হিউজ ট্রান্সফার হয় হিটসের, তাই না? সূর্যের আলো আসা, সূর্যের আলো রেডিয়েটেড হয়ে ব্যাক করা, এই পুরো বিষয়টার কথা এখানটায় বলা হচ্ছে। সো এই পুরো বিষয়টাকে যদি আমরা ছবির মাধ্যমে দেখি, আমরা যেগুলো মেজারমেন্ট বললাম সেটা একটুখানি ক্লিয়ার করি এবার। যেমন তোমাদের বললাম, সি এখানটা বলছে টোটাল যে সোলার রেডিয়েশন কত আসছে, 100% আসছে। এর মধ্যে আমরা কি দেখছি, এটা ডাইরেক্ট যখন ক্লাউডের মধ্যে দিয়ে আসছে রেডিয়েশনের দ্বারা, সো ডাইরেক্ট এই অবধি কতটা, যে 34 ইউনিট, তার মধ্যে 100-র মধ্যে থেকে 34 ইউনিট পৃথিবী অ্যাবজর্ব করছে, 14 ইউনিট অ্যাটমসফিয়ার অ্যাবজর্ব করছে, আর 17 ইউনিট সেটাও অ্যাটমসফিয়ার পৃথিবী অ্যাবজর্ব করছে। দিস পার্ট মানে তোমার এই 51, তাই তো? এই 51-এর যে পার্টটুকুনি দেখতে পাচ্ছি এই ইউনিটটা, তার মধ্যে যে 17 ইউনিট থাকছে সেটা কি করছে, স্ক্যাটার্ড রেডিয়েশন। স্ক্যাটার্ড রেডিয়েশন কেন? কারণ যখন অ্যাটমসফিয়ার দিয়ে আসছে সেখানে স্ক্যাটার্ড হচ্ছে, -6-এ ওইখানে চলে যাচ্ছে। যখন মেঘের মধ্যে দিয়ে আসছে তখন স্পেসের মধ্যে বা মেঘের মধ্যে -27 ইউনিট চলে যাচ্ছে, আর যেটা পৃথিবীতে ফাইনালি পৌঁছালো তার মধ্যে থেকে -2 বেরিয়ে যাচ্ছে। ঠিক আছে, এইটা হচ্ছে এভাবে বোঝো যে ম্যাক্সিমাম অ্যামাউন্টের মধ্যে আধার বেশি সেটা পৃথিবীতে থাকে, পৃথিবীর বাইরে, এবং সেটা পৃথিবী অবধি 100 কেন পৌঁছয় না, কারণ বিভিন্ন মাঝখানে স্ক্যাটারিংয়ের জন্য বা ব্যাক করার জন্য। এটা কখন, শর্ট ওয়েভ রেডিয়েশন। হোয়াট ইজ কল্ড শর্ট ওয়েভ? যখন তার ওয়েভলেন্থ ছোট ছোট হয়, মানে দরজা যদি মোটা হয় রোগালোক তাড়াতাড়ি ঢুকতে পারে, সো রোগালোকের ক্ষেত্রে এটা। আর মোটা লোকের ক্ষেত্রে কি হয়, মোটা লোক যেতে অসুবিধা হয়। তো সেই ক্ষেত্রে তুমি যদি দেখো পৃথিবীতে কোন পরিমাণটা থেকে যাচ্ছে, পৃথিবীতে কোন পরিমাণটা থেকে যাচ্ছে, প্রথমে তো অ্যাবজর্ব হচ্ছে, তার সঙ্গে সঙ্গে তো রেডিয়েটও করবে, মানে অ্যাবজর্ব করার পর যে এক্সট্রা হিটটা পৃথিবী পৃষ্ঠে রয়েছে সেটা সে ব্যাক করে দেবে। সে ব্যাক করার সময় কি করছে দেখো, যদি আমরা দেখি স্পেসে পৃথিবীর মধ্যে থেকে -17% যায়, অ্যাটমসফিয়ার থেকে -48% যায়, কনডেনসেশন, টার্বুলেন্স, কনভেকশন এবং রেডিয়েশন ফ্রম দ্য আর্থ এর মাধ্যমেও কিছু পরিমাণগুলো যায়। এবং দিস ইজ হাউ পৃথিবী পৃষ্ঠে যে পরিমাণটা থাকে, এই যে মানে রেডিয়েটেড হয়ে টাইট মানে গরম হওয়া আর ব্যাক করে গিয়ে সেটা ঠান্ডা হওয়া, বা তার মধ্যে পৃথিবীতে ওই হিটটা থেকে যাওয়া, হিটের যে ব্যালেন্স, দ্যাট ইজ কল্ড হিট বাজেট। ঠিক আছে, এটাই হচ্ছে হিট বাজেট। ভেরিয়েশন ইন দ্য নেট হিট বাজেট অ্যাট দ্য আর্থ সারফেস, পৃথিবী পৃষ্ঠের ওপর বা পৃথিবীর ভূপৃষ্ঠের ওপর তার ভ্যারিয়েশন কিভাবে কাজ করে। As explained earlier, there are variation in the amount of radiation received at the Earth's surface. Some part of the Earth has surplus radiation balance, while the other part has deficit. দেখো কাকে বলে সারপ্লাস, কাকে বলে ডেফিসিট। যখন পর্যাপ্তর থেকে বেশি পরিমাণ থাকবে তাকে বলবো আমরা কি, সারপ্লাস, আর যখন কম থাকবে তাকে আমরা কি বলবো, ডেফিসিট। যদি যে পরিমাণ লাগবে, আমরা যদি আন্টার্কটিকায় যাই, ঠিক আছে, বা আমরা পোলার রিজিয়ানে চলে গেলাম, সব ছেড়ে দাও, তুমি যদি একদম দার্জিলিং এর খুব মানে একটা খুব ঠান্ডা বরফাবৃত জায়গায় যাও, সেখানে হিট ডেফিসিট করছে, রাইট? আর তুমি যদি একদম মারাত্মক গনগনে গরমে কৃষ্ণনগরের কোনোদিন গরমকালে কোনোদিন ভাবলে যে তোমার হঠাৎ করে ইচ্ছে করলো যে অধরের মিষ্টি খাওয়ার ইচ্ছে হলো, ঠিক আছে, সেই ক্ষেত্রে তুমি গেলে আর প্রচন্ড গরম যেরকম হয়, দ্যাট ইজ দ্য কি, সারপ্লাস অফ দ্য হিট, তাই না? ওটা যতক্ষণ না ব্যালেন্স হয় ততক্ষণ অবধি মানুষ হাহাকার করে। ব্যালেন্স কিভাবে হয়, উচ্চচাপ নিম্নচাপ, দেন বৃষ্টি হওয়া, এই সমস্ত করে ব্যাপারটা ব্যালেন্স হয়। সো এই ছবিটা যদি আমরা দেখি, দেখো সারপ্লাস আর এটা কিভাবে হচ্ছে, দ্যাট অলসো দ্য হিট
আমি হিটের ক্ষেত্রে বললাম। এইবার এখানটায় কি সোলার রেডিয়েশন আর টেরেস্ট্রিয়াল রেডিয়েশনের ক্ষেত্রে যেখানটায় কম পড়ছে সোলার রেডিয়েশন সেখানটায় কি হচ্ছে ডেফিসিট, যে জায়গাটায় বেশি হচ্ছে সেটাখানে হচ্ছে সারপ্লাস। ল্যাটিটিউডিনাল ভ্যারিয়েশন ইন নেট রেডিয়েশন ব্যালেন্স, ঠিক আছে, রেডিয়েশন মানে কতটা বেরোচ্ছে রেডিয়েটেড করে যাচ্ছে সেটা ডিপেন্ড করছে এই দুটো সেকশনে, কোথাও সারপ্লাস হচ্ছে কোথাও ডেফিসিট হচ্ছে, ঠিক আছে। ফিগার 9 এটা ল্যাটিটিউডিনাল ভ্যারিয়েশনের ছবি দিয়েছে এবং সেখানে দেখো দ্য ফিগার শোজ দ্যাট দেয়ার ইজ এ সারপ্লাস অফ নেট রেডিয়েশন ব্যালেন্স বিটুইন 40 ডিগ্রিজ নর্থ অ্যান্ড সাউথ অ্যান্ড দ্য রিজিয়ন্স নিয়ার দ্য পোলস হ্যাভ আ ডেফিসিট। এবং যে সারপ্লাস হিট এনার্জিগুলো আছে সেই ক্ষেত্রে এটা রিডিস্ট্রিবিউট করে টু দ্য পোলওয়ার্ডস। নেক্সট টেম্পারেচার, উষ্ণতা। এই উষ্ণতা দেখো হিট ইজ আ টাইপ অফ অর দ্য ইনগ্রেডিয়েন্ট অফ উষ্ণতা, বাট উষ্ণতা বা টেম্পারেচার কিভাবে ভ্যারি করে, কি করে করে, দ্য ইন্টারাকশন অফ ইনসোলেশন উইথ দ্য অ্যাটমসফিয়ার অ্যান্ড দ্য আর্থ সারফেস ক্রিয়েট হিট হুইচ ইজ মেজার্ড ইন দ্য টার্মস অফ টেম্পারেচার। কিভাবে না, তো পৃথিবী পৃষ্ঠ তার যে হিট আর যে সূর্যরশ্মিটা আসছে সেটার মধ্যে অ্যাটমসফিয়ার তাদের যে মেজারমেন্ট তাকে একসাথে আমরা কি বলছি টেম্পারেচার, ঠিক আছে, উষ্ণতা। যখন হিট রিপ্রেজেন্ট করে মলিকিউলার মুভমেন্ট কোনো একটা পার্টিকেলের, সেই ক্ষেত্রে টেম্পারেচার মেজার হয়ে যায় ইন দ্য ডিগ্রি অফ হাউ হট ইট ইজ অর নট, মানে যত গরম বস্তু তার মধ্যেকার পার্টিকেলের মুভমেন্ট তত হাই, ঠিক আছে। গরম হলে কি হয় তোমাদেরকে একটা কথা বলি, যখন ধরো তুমি এখানে দাঁড়িয়ে রয়েছো, তুমি যেখানে দাঁড়িয়ে রয়েছো তোমার পায়ের তলে আগুন ধরিয়ে দেওয়া হলো, এবার তোমরা 10 জন দাঁড়িয়ে আছো, তোমরা কি করবে, দৌড়াতে শুরু করবে না? সো সেম হ্যাপেন্স উইথ যে কোনো পার্টিকেল, তার যে আগুন ধরিয়ে দিলে বা তাতে যখন উষ্ণতা বাড়িয়ে দিলে বা তার যদি যে টেম্পারেচার সেটা হাই করে দিলে তার কি কাজ করে, সে মুভমেন্ট জোরে জোরে শুরু করে দেয়। অ্যান্ড দ্যাট অলসো হ্যাপেন্স, যদি মুভমেন্ট অনেক বেশি হয় তাহলে বুঝতে হবে ওটা গরম, মুভমেন্ট কম হওয়া মানে সেটা ঠান্ডা, ঠান্ডা হয়ে বসে আছে একদম শীতল, মানে কি তার মধ্যে মুভমেন্ট নেই, ক্লিয়ার। সো টেম্পারেচারে যদি বলা হয় দ্য ইন্টারাকশন অফ দ্য ইনসোলেশন উইথ দ্য অ্যাটমসফিয়ার অ্যান্ড দ্য আর্থ সারফেস দ্যাট ক্রিয়েট হোয়াট আই টোল্ড। নেক্সট হচ্ছে হোয়াট ইজ দ্য ফ্যাক্টরস, হোয়াট আর দ্য ফ্যাক্টরস, নট ইজ, হোয়াট আর দ্য ফ্যাক্টরস, একটা কারণ নয় অনেক কারণ আছে, সো ইট ইজ হোয়াট আর দ্য ফ্যাক্টর। কি কি ফ্যাক্টর আছে টেম্পারেচার ডিস্ট্রিবিউশনের জন্য? প্রথমেই যেটা বলবো সেটা ল্যাটিটিউড অফ দ্য প্লেস, কোনো জায়গার অক্ষাংশ কি বলছে সেটা। স্বাভাবিকভাবে পোলার রিজিয়ন সেখানটা ঠান্ডা হবে, নিরক্ষীয় অঞ্চল গরম হবে, টেম্পারেট অঞ্চল নাতিশীতোষ্ণ হবে। দিস আর দ্য ডিফারেন্স না। কিভাবে আমরা এই অঞ্চলগুলো ডিফাইন করছি? ডিউ টু দ্য ল্যাটিটিউড বা অক্ষাংশ। যারা ল্যাটিটিউড বা এই ব্যাপারে কোয়েশ্চেন আছে তাদের জন্য একটা গুড নিউজ আছে, আই উইল ডেফিনেটলি মেক আ ভিডিও অন ল্যাটিটিউড অ্যান্ড লঙ্গিটিউড, ঠিক আছে। দেন দ্য অল্টিটিউড অফ দ্য প্লেস, জায়গাটা কোথায় অবস্থিত, সমুদ্রের ধারে অবস্থিত না পাহাড়ে অবস্থিত, ভূমি মানে সমুদ্র সমতল থেকে তার ডিস্টেন্স কতটা ওপরে, দ্যাট ইজ কল্ড অল্টিটিউড। সেই অল্টিটিউডের উপর ডিপেন্ড করে, তাহলে প্রথমে কিসের উপর, ল্যাটিটিউড, তারপরে অল্টিটিউড। কিভাবে পৃথিবীর টেম্পারেচার ডিফাইন করে, ডিস্টেন্স ফ্রম দ্য সি, সমুদ্র থেকে কতটা দূরত্ব রাখে এইমাত্র, যেটা অনেকটাই ল্যাটিটিউডের অল্টিটিউডের সাথে ম্যাচ করে। দ্য মাস, এয়ার মাস সার্কুলেশন, এবং কি এয়ার মাস সার্কুলেশন কাকে বলে? এয়ার মানে বাতাস, মাস মানে কি একটা বাতাসের বড় জাঙ্ক, হিউম্যান মাস মানে কি মানুষের অনেকটা বড় জায়গা, গ্রুপ অফ পিপল। তো এয়ার মাস মানে কি একটা বাতাসের একটা জাঙ্ক, একটা বড় সড়ো বাতাসের দলা, ঠিক আছে। তার যে সার্কুলেশন কিভাবে হয়, গরম হাওয়ার দিকে ঠান্ডা হাওয়া ধেয়ে যায়, ঠিক আছে। অ্যান্ড দ্য প্রেজেন্স অফ ওয়ার্ম অ্যান্ড কোল্ড ওশান কারেন্ট। এখানে আরেকটা জিনিস টেম্পারেচারের সাথে ম্যাচ করে, যেহেতু পুরো পৃথিবীর কথা বলা হচ্ছে, সেটা হচ্ছে ওশান কারেন্ট বা সমুদ্রের স্রোত, মহাসামুদ্রিক স্রোত। এবার স্রোত মানে তোমার মাথাতে আসবে ওয়েভ, সো ঢেউয়ের কথা বলছি না, স্রোত মানে যেটা কন্টিনিউয়াস চলতে থাকে জলের ওপরিভাগে বা ভেতরে, মানে সারফেসেও হতে পারে জলের ভেতরেও হতে পারে, যে স্রোত চলে, যে কারেন্ট পাস হয়, সেই কারেন্ট। আর সঙ্গে সঙ্গে লোকাল অ্যাসপেক্ট মানে কি, যে অ্যাসপেক্টগুলো সেখানকার স্থানীয় অ্যাসপেক্ট, ঠিক আছে। এই অবধি ক্লিয়ার? এইবার যে ফ্যাক্টরগুলো আমরা পড়লাম সেটা একটু ডিটেলসে দেখবো। ফার্স্ট হচ্ছে ল্যাটিটিউড কিভাবে ডিফাইন করে, যেরকম আমি বললাম যে কোন জায়গাতে সেই জায়গাটার ইনসোলেশন কত হচ্ছে ভ্যারি করে ল্যাটিটিউড অনুযায়ী। ধরো আমি যদি পৃথিবীর ছবিটা একটুখানি দেখি, চোখ বন্ধ করো, জাস্ট ফিল করো যে 66.5 ডিগ্রিতে হেলে থাকা পৃথিবী, তাহলে যে জায়গাটুকুনি পৃথিবীর সূর্যের সামনে ডাইরেক্টলি পড়ছে সেখানে ইনসোলেশন বেশি হবে,
রাদার দেন যেখানটায় কম মানে রাত্রি রয়েছে সেখানে ইনসোলেশন কম হবে, বা যে জায়গাটা পোলার রিজিয়ন যেখানে 6 মাস রাত্রি রয়েছে সেই এরিয়াতে ইনসোলেশন কম হবে সেই সময়। সো দ্যাট ইজ ভ্যারিং অন দ্য ল্যাটিটিউড। নেক্সট হচ্ছে ইনডাইরেক্টলি টেরেস্ট্রিয়াল রেডিয়েশনের জন্য অল্টিটিউড যেমন রাখে, মানে সি লেভেল অনুযায়ী পৃথিবী, যদি তুমি পাহাড়ের ওপরে যাও সেখানে ইনসোলেশন কখনো কখনো অনেক হাই হয়, যদি মেঘলা না থাকে তাহলে অনেক হাই হবে। সমুদ্রের কাছাকাছি ইনসোলেশন কম হবে, জলীয় বাষ্পের পরিমাণ যত বাড়বে তত ইনসোলেশন কম হবে, কারণ জলীয় বাষ্পতে সূর্যরশ্মি কি হয়ে যাবে, স্ক্যাটার্ড করে যাবে, ছড়িয়ে যাবে, ঠিক? তো সেই কারণে একটা জিনিস দেখা যায় যে রেট অফ ডিক্রিজ অফ দ্য টেম্পারেচার, যদি প্রত্যেকটা টার্ম মানে আমরা যদি 1000 মিটার হিসাব করে দেখি, প্রত্যেক 1000 মিটারে দ্য রেট ইজ 6.5 ডিগ্রি, ঠিক আছে, এতটা ডিক্রিজ করে যায়। এবং এটাকে কি বলা হয়, নর্মাল ল্যাপস রেট। কারো কোনো ওষুধের টাইম ল্যাপস করে গেছে, কোনো একটা মেশিনারিজ ল্যাপস করে গেছে, এর মানে কি, ল্যাপস মানে কমে যাওয়া, তাই তো? ল্যাপস মানে কি, কমে যাওয়া। তাহলে পরে প্রত্যেক সময় এটা আমাদের মাথায় রাখতে হবে, প্রত্যেক 1000 মিটার ওপরে যখন তুমি ওপরে উঠতে থাকো, প্রত্যেক 1000 মিটারে 6.5 ডিগ্রি সেন্টিগ্রেড করে কমতে থাকে টেম্পারেচার। আবার কিন্তু তুমি যদি দেখো টপোস্ফিয়ারে যেমন প্রচুর কমে যায়, স্ট্র্যাটোস্ফিয়ারে আবার বাড়তে থাকে, আবার গিয়ে মেসোস্ফিয়ারে মারাত্মক ডাউন করে। সো দ্যাট ইজ, এই যে মানে কমে যাওয়ার এই যে পরিমাণ প্রত্যেক 1000 মিটারে 6.5 করে, দিস ইজ কল্ড হোয়াট, ল্যাপস রেট। মনে থাকবে, ল্যাপস রেট। এবং এরপর পড়বো আমরা ডিস্টেন্স অফ দ্য ফ্রম দ্য সি, সমুদ্র থেকে ডিস্টেন্স, অ্যানাদার ফ্যাক্টর। সমুদ্র থেকে যত দূরে যাবে সেই ক্ষেত্রে আমরা জানি কম্পেয়ার টু ল্যান্ড অ্যান্ড দ্য সি গেটস স্লোলি লস হিটেড। যদি আমরা জল দেখি আর যদি আমরা স্থল দেখি, স্থলভাগ তাড়াতাড়ি গরম হবে না জলভাগ তাড়াতাড়ি গরম হবে? ডেফিনেটলি স্থলভাগ। জলভাগ যেমন গরম হতেও সময় নেয়, ঠান্ডা হতেও সময় নেয়, তাই না? আমরা জানি ডিউ টু দ্য ভলিউম, মানে ঘনত্বর ওপর ডিপেন্ড করে তো যে কোনো লিকুইডের গরম হওয়া ঠান্ডা হওয়া। জলের ক্ষেত্রে সব থেকে বেশি সময় নেয়। তো সেই ক্ষেত্রে যদি আমরা দেখি তাহলে কি হয় না, তো যখন ল্যান্ড হয় সেটা কি হবে, তাড়াতাড়ি করে গরম হচ্ছে, আবার তাড়াতাড়ি ঠান্ডাও হচ্ছে। যে জায়গাটা গরম হবে তার অ্যাবজর্পশন রেটও তো বাড়বে, রাইট, সূর্যরশ্মির ক্ষেত্রে। সো দিস ইনফ্লুয়েন্স অফ দ্য সি অ্যান্ড ল্যান্ড ইজ কানেক্টেড। এয়ার মাস আর ওশান কারেন্ট। এয়ার মাস মানে কি, যেমন ল্যান্ডের এবং সি ব্রিজ, যেমন বললাম দ্য প্যাসেজ অফ এয়ার, একটা প্রচুর পরিমাণে এয়ারের একটা তুমি ধরে নিতে পারো একটা বড় থলে, ঠিক আছে, একটা বড় বাতাসের থলে, সেটাও টেম্পারেচারকে এফেক্ট করে। যেমন দ্য প্লেস হুইচ কামস আন্ডার দ্য ইনফ্লুয়েন্স অফ ওয়ার্ম এয়ার মাসেস এক্সপিরিয়েন্স হায়ার টেম্পারেচার। যদি গরম থাকে, যেখানে এয়ার মাস গরম, সেটা হাই টেম্পারেচার হবে, যেটা ঠান্ডা সেখানে ঠান্ডা থাকবে, তাই তো? বাতাস যদি গরম থাকে সেই জায়গাটার গরমই ফিল হবে, বাতাস যদি ঠান্ডা হয়ে যায় তাহলে পরে সেই জায়গাটা ঠান্ডা ফিল হবে। ক্লিয়ার? তো দিস প্লেসেস লোকেটেড অন দ্য কোস্ট ওয়্যার the warm ocean currents flow record higher temperature than the places located on the coast is a cold current flow. Then হচ্ছে কিভাবে ডিস্ট্রিবিউশন হয় টেম্পারেচারে, ভেরি ইম্পর্টেন্ট। পুরো গ্লোবাল ডিস্ট্রিবিউশন যদি আমরা দেখি তাহলে হাউ ইট ইজ বিন চেঞ্জড, গ্লোবাল ডিস্ট্রিবিউশন অনুযায়ী টেম্পারেচারকে একটা স্টাডিং দ্য টেম্পারেচার ডিস্ট্রিবিউশন ইন দ্য জানুয়ারি অ্যান্ড জুলাই, প্রত্যেকটা মাসের ভিত্তিতে এই টেম্পারেচার ডিস্ট্রিবিউশনকে স্টাডি করা হয়। এবং যে যে জায়গাগুলোতে সম টেম্পারেচার পাওয়া যায় বা সমান টেম্পারেচার পাওয়া যায় তাকে একটা সেই টেম্পারেচারের যে অংশগুলো তাকে তুমি কি বলবে না, তো আইসোথর্ম। হোয়াট ইজ আইসোথর্ম? এটা একটা ইমাজিনারি লাইন, যে যে জায়গাগুলোতে সেম টেম্পারেচার পাওয়া যায় তাকে যে ইমাজিনারি লাইন দিয়ে জয়েন করা হয় তাকে আইসোথর্ম বলে, ঠিক আছে? এবং তার সঙ্গে সঙ্গে সেটা কিভাবে পাওয়া যায়, জুলাই এবং জানুয়ারি মাসের যে মাপযোগ তার হিসেবে। সো বেসিক্যালি এখানে আরেকটা জিনিস আমাদের মনে রাখতে হবে, আইসোথর্ম জেনারেলি প্যারালাল টু দ্য ল্যাটিটিউড। আইসোথর্মসগুলোকে আঁকা হয়, তুমি ওপর থেকে নিচে আঁকবে না, আইসোথর্মগুলোকে ল্যাটিটিউডানাল ওয়েতে আঁকবে, ঠিক আছে? এইভাবে তুমি আঁকবে। নেক্সট এখানে আরেকটা জিনিস তোমাকে দেখতে হবে যে আইসোথর্ম সবসময় বেন্ডস টুয়ার্ডস নর্থ। আইসোথর্মগুলো সবসময় দেখবে বেঁকে যাচ্ছে নর্থের দিকে। কেন? Over the land temperature decreased sharply and the isotherm bent towards south in Europe. যে যে জায়গাতে তুমি যদি গালফ স্ট্রিমে যাও, তুমি যদি যেখানে যেখানে ওয়ার্ম ওশান পাবে, যেখানে যেখানে গরম মহাসমুদ্র বা সমুদ্রের অংশ পাবে, সেখানে আইসোথর্মগুলো কি করে না, তো একটু উত্তর দিকে বেঁকে যায়। আর যেখানে মানে কি বলা হচ্ছে যে ম্যাক্সিমাম যে ইউরোপ মানে
বেসিক্যালি যদি আমরা নর্থ আটলান্টিকের জায়গাগুলো দেখি, নর্থ আটলান্টিক ওশান, প্যাসিফিকের মানে যেগুলো জলজ জায়গা, সেইগুলোতে যদি দেখি তাতে যে সম উষ্ণতার যে জায়গাগুলো সেইগুলো একটুখানি উত্তর ঘেঁষা, মানে একটু ওপরের দিকে। আর ইউরোপিয়ান জায়গা থেকে তুমি যদি দেখো তাহলে তুমি সেগুলো দেখবে সাউথ ঘেঁষা, মানে দক্ষিণের দিকে। তার মানে একই রকম উষ্ণতার অঞ্চলগুলো ওই অঞ্চলেই পাওয়া যায়। লেট আস সি দ্য পিকচার। দেখো আইসোথার্ম কিভাবে জয়েন করেছে তুমি দেখতে পাচ্ছ, যেগুলো 30 ডিগ্রি উষ্ণতার সেটা এখানটায় রেখেছে। সো দিস ইজ 20 ডিগ্রি উষ্ণতার অঞ্চল। আমরা দেখতে পাচ্ছি এটা ল্যাটিটিউডাল এই এক্সপ্যানশন। তো যেমন এই অঞ্চলটা রয়েছে, ঠিক আছে। যেমন আমরা বলেছিলাম ইউরোপের কাছে গিয়ে দেখো এই জায়গাটায় গিয়ে আইসোথার্ম বেঁকে কোথায় যাচ্ছে, নর্থের দিকে, এখান থেকে হয়ে যাচ্ছে, রাইট। আবার এখানটায় 10 ডিগ্রির যে অঞ্চলটা সেটা গিয়ে এখানটা সাউথের দিকে বেঁকে যাচ্ছে। সো দিস ইজ হাউ দ্য টেম্পারেচার হয় জানুয়ারি মাসে। জানুয়ারি মাসে এইভাবে তৈরি হয়, যেখানটা আমরা দেখতে পাচ্ছি যে প্রায় সম উষ্ণতা রাখা অঞ্চলগুলো এইভাবে ডিস্ট্রিবিউটেড হচ্ছে। আবার যদি আমরা মান্থ অফ জুলাই দেখি তাহলে সারফেস এয়ারের টেম্পারেচার আমরা দেখতে পাচ্ছি কিরকম হচ্ছে, সেটাও আবার আমরা একই ধরনের। দেখো এখানটা যেমন তুমি যদি দেখো এই আমেরিকার এই জায়গাটা, এই পুরো এটাকে গোল করা হচ্ছে, মানে এই পুরো অঞ্চলের এইখানে যে যে অঞ্চলগুলো অবস্থিত তাদের প্রত্যেকের টেম্পারেচার 30 ডিগ্রি থাকে। দো এই আইসোথার্ম এরিয়াটার যে গ্রাফ সেটা পড়ছে 20 ডিগ্রির মধ্যে, তাই তো। সো দিস ভ্যারিয়েশন ইজ হ্যাপেনিং ডিউ টু দ্য সেম কাইন্ড অফ টেম্পারেচার অন দ্য সারফেস এরিয়া। ক্লিয়ার? নাও এরপরে আরেকটা লাস্ট ইম্পর্টেন্ট জিনিস হচ্ছে ইনভার্সন অফ টেম্পারেচার বুঝতে হবে। ইনভার্স মানে কি? উল্টো হয়ে যাওয়া, তাই তো। মানে ইনভার্স মানে কি? ব্যস্তানুপাত হওয়া, তাই না। বাংলাতে একদম পরিষ্কার করে যদি বলা হয় ব্যস্তানুপাত। ব্যস্তানুপাত মানে কি? 1/x। মানে যদি y হয়, y যদি ইনভার্স টু দ্য 1/x হয়, মানে কি y বাড়লে x কমবে, y কমলে x বাড়বে, কারেক্ট। দ্যাট ইজ কল্ড ইনভার্সন। এইবার এই ইনভার্সন মানে কি? আমরা একটা জিনিস পড়েছি যে নর্মালি টেম্পারেচার কি হয়, যখন ওপরের দিকে যাচ্ছে তাহলে ডিক্রিজ হবে। কততে ডিক্রিজ হয় না, তো প্রত্যেক 1000 মিটারে 6.5 ডিগ্রি সেন্টিগ্রেড করে এটা বেড়ে যেতে থাকে, কমতে যেতে থাকে, তাই তো, ঠান্ডা হয় ওপরের দিকে। যখন এই ঘটনাটা উল্টে যাবে, মানে টেম্পারেচার ওপরের দিকে উঠছে তবু ঠান্ডা হচ্ছে না কিন্তু বাড়ছে, তাকে তুমি কি বলবে? তাকে তুমি বলবে ইনভার্সন অফ দ্য টেম্পারেচার, ঠিক আছে। প্ল্যাঙ্কস ল এখানে কাজ করে। এবং এখানে দেখো সারফেস ইনভার্সন প্রমোট স্টেবিলিটি ইন দ্য লোয়ার লেয়ার অফ দ্য অ্যাটমসফিয়ার। এই যে ট্রপোস্ফিয়ারের পরে মেসোস্ফিয়ারেও যে ইনভার্স ক্যারেক্টার দেখতে পাওয়া যায় টেম্পারেচার বৃদ্ধি হওয়ার, দ্যাট ইজ অলসো সামহাউ কানেক্টেড টু দ্য সেম থিওরি। এখানে আরেকটা ওয়ার্ড আমরা মনে রাখবো, হোয়াট ইজ কল্ড এয়ার ড্রেনেজ। যখন ইনভার্সন তৈরি হয় যেটা পাহাড়ি অঞ্চলে, পাহাড়ি অঞ্চলে মাউন্টেন ডিউ টু দ্য এয়ার ড্রেনেজ। এয়ার ড্রেনেজ মানে কি? যেহেতু পাহাড়ি অঞ্চলে বাতাস ড্রেনেজ হিসেবে কাজ করে। সো হোয়াট ডাজ ইট মিন? ঠান্ডা বাতাস হিলস এবং মাউন্টেন্সে প্রডিউস হয় রাতের সময়। যে সমস্ত পাহাড়ি অঞ্চল সেখানটায় ঠান্ডা বাতাস প্রডিউস হয় কখন? রাত্রের বেলায়। তখন কি হয়? দ্যাট ফ্লোজ আন্ডার দ্য ইনফ্লুয়েন্স অফ গ্র্যাভিটি। কেন? কেন ঠান্ডা বাতাস গ্র্যাভিটি ইনফ্লুয়েন্স করে? গ্র্যাভিটেশনাল ফোর্সের কাজ কি? ভারী জিনিসকে টেনে নেওয়া, তাই তো, কেন্দ্রের দিকে টানা সবসময়। মাধ্যাকর্ষণ শক্তি কি করে? যে কোনো ভারী জিনিসকে টানে। তো যে ঠান্ডা বাতাস হলো, ঠান্ডা বাতাস মানে আমি কি বলেছি? মলিকিউলার গুলো কেমন থাকে? তাতে বসে বসে থাকে, ভারী, একদম সরবো না, নড়বো না। তো ঠান্ডা বাতাসের একটা ক্যারেক্টারই হচ্ছে ইট ইজ ভেরি হেভি। তাকে কি করা হয়? টেনে নিচের দিকে নিয়ে আসা হয় ডিউ টু দ্য গ্র্যাভিটেশনাল পুল। তাহলে ঠান্ডা বাতাস যদি নিচে চলে আসলো তাহলে তুমি ওপরের দিকে গেলে গরম বাতাস পাবে। বাট এইখানটায় ইনভার্সন হচ্ছে, কারণ এখানটায় যে সাধারণ ল্যাপস রেটের যে মানে নিয়ম, যে প্রত্যেক 1000 মিটারে উঠলে টেম্পারেচার কমবে বা উষ্ণতা কমবে, সেটা এখানে হচ্ছে না। তুমি 1000 মিটারে যখন ওপরে উঠছো তখন টেম্পারেচার বাড়ছে, বিকজ তুমি এখানকার যে গরম বাতাস, সরি যে ঠান্ডা বাতাস পাহাড়ের ওপরে তৈরি হওয়া রাতের বেলা, সেটা গ্র্যাভিটেশনাল পুলের জন্য নিচে আসছে। এই যে বাতাসের নিচের দিকে বয়ে যাওয়া, দিস ইজ কল্ড দ্য এয়ার ড্রেনেজ। ক্লিয়ার? আর এয়ার ড্রেনেজ ইজ দ্য রিজন যে কারণে ইনভার্সন হয়। ক্লিয়ার? অবশ্য করে তোমরা জানবে, আমাকে কমেন্টে বলবে যে তোমাদের কাছে এটা ক্লিয়ার হলো কিনা। চলো ফাইনালি একটুখানি ছবি দিয়ে ভালোভাবে বুঝে নিই। এইটা হচ্ছে নর্মাল কন্ডিশনস। নর্মাল কন্ডিশনে কি হচ্ছে? এখানে গরম বাতাস থাকে,
ওপরের দিকে যাচ্ছে, ঠান্ডা বাতাসের সংস্পর্শে হচ্ছে, বাতাস সে টেম্পারেচার কি হচ্ছে না তো ডিক্রিজ করছে বা উষ্ণতা কমে যাচ্ছে। এইবার যখন টেম্পারেচার ইনভার্সন হচ্ছে, এইখানটায় ধরো যেমন স্মগের ছবি দেওয়া রয়েছে। স্মগ কি? স্মগের ক্ষেত্রে তুমি যদি দেখো এ কি করছে, ঠান্ডা বাতাসকে নিচের দিকে চেঞ্জ করে দিচ্ছে, আর ওয়ার্ম এয়ার এখানে গরম বাতাস রয়ে গেছে। তো স্বাভাবিকভাবে এই গরম বাতাসকে ছাপিয়ে তারপর আবার কোল্ড এয়ার হলে এখান থেকে আবার তোমাকে ল্যাপস রেট কাজ করবে, এখানে ল্যাপস রেট কাজ করবে। কিন্তু এই অবধি আমরা কি দেখতে পাচ্ছি যে ওপরে যাওয়ার সঙ্গে সঙ্গে এইখানে অবধি ওপরে যাওয়ার সঙ্গে সঙ্গে টেম্পারেচার বাড়ছে। দিস ইজ কল্ড দ্য ইনভার্সন। সো দিস ওয়াজ দ্য ক্লাস এক্সারসাইজ। তোমরা ডেফিনেটলি এটা একটুখানি দেখে নেবে। মাল্টিপল চয়েস কোয়েশ্চেন আছে, কমেন্ট সেকশনে আনসার করবে যে সান ডাইরেক্টলি ওভারহেড যদি 21শে যদি জুন দেখি তাহলে সূর্য কার উপরে ওভারহেডেড থাকবে। ভেরি ইজি। 23.5 ডিগ্রি সরি ইকুয়েটার, 23.5 ডিগ্রি সাউথ, 23.5 ডিগ্রি নর্থ, নাকি 66। ভেরি ভেরি ইজি, ঠিক আছে। ইন হুইচ অফ দ্য ফলোইং সিটিজ আর দ্য ডেজ আর লংগেস্ট? এই নিচের মধ্যে সব থেকে লম্বা সময় কার হবে? তিরুবনন্তপুরম, হায়দ্রাবাদ, নাগপুর না চণ্ডীগড়? লঙ্গিটিউড দেখবে সবার লাস্টে যেখানটায় সূর্য ডুববে তার কাছে হবে। দ্য অ্যাটমসফিয়ার ইজ মেইনলি হিটেড বাই, অ্যাটমসফিয়ার কেন গরম হয়? শর্ট ওয়েভ সোলার রেডিয়েশন, লং ওয়েভ টেরেস্ট্রিয়াল রেডিয়েশন। দেখো সোলার রেডিয়েশন মানে সূর্য থেকে, আর টেরেস্ট্রিয়াল মানে পৃথিবীর পৃষ্ঠ থেকে ব্যাক করা রেডিয়েশন। রিফ্লেক্টেড সোলার রেডিয়েশন, স্ক্যাটার্ড সোলার রেডিয়েশন। আমি প্রিটি শিওর যে তুমি প্রত্যেকে আনসার দিয়ে ফেলেছো। হোয়াট ইজ দ্য রাইট? Let me see in the comment section. Don't forget to subscribe to our channel, share the video, like the video, and again I'm saying comment zaruri, ঠিক আছে? এই অপশনগুলো আমি উত্তর দেবো তোমাদের কাছে। থ্যাংক ইউ ভেরি মাচ, সি ইউ এগেইন। ভালো থেকো, সুস্থ থেকো এবং জয় হিন্দ।